হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ফিজিক্সের সবচেয়ে ছোট চ্যাপ্টারটাকে ওয়ান শট রিভিশন করব। সো এই চ্যাপ্টারে যত ফর্মুলা এবং যত কনসেপ্ট থাকবে সিকিউ এবং এমসিকিউর জন্য সবগুলো আমরা এ টু জেড শেষ করব। এন্ড এই চ্যাপ্টারটা যেহেতু সবচেয়ে ছোট চ্যাপ্টার, এটা আমরা সবচেয়ে কম সময়ের মধ্যে এটা রিভিশন করব। ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় আমাদের প্রায় একটা কোশ্চেন থাকে। and কেউ যদি এই চ্যাপ্টার না করে থাকো, হ্যাঁ, দেখবা যে 3 থেকে 4 ঘন্টা যদি তুমি সময় দাও তাহলে দেখবে এই চ্যাপ্টারটা ইজিলি শেষ করা পসিবল। বাট আমাদের টার্গেট হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান শট রিভিশন। ঠিক আছে? অর্থাৎ যারা এই চ্যাপ্টারটা অলরেডি পড়ে ফেলছো তাদেরকে কিভাবে শর্ট টাইমের মধ্যে আবার রিভিশন করায় দেওয়া যায়। ঠিক আছে? মাত্র 2টা টাইপ করলে এখান থেকে তুমি বোর্ডের 90% কেজে তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে? সো 10 মিনিটও লাগবে না, বাট আমি তোমাকে এক্সট্রা কিছু দেখাবো। সো আমরা ট্রাই করবো 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে কভার করতে। ঠিক আছে? অলরেডি আমাদের বাকি চ্যাপ্টার গুলো এইভাবে ওয়ান শট রিভিশন দিয়ে দিয়েছি তোমাদের। সেখানে ফর্মুলা আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, যেটা অবভিয়াসলি তোমার সিকিউ এবং এমসিকিউ এর জন্য লাগবে। এন্ড অবভিয়াসলি তুমি সিকিউ এমসিকিউ তে কোন কোন জায়গায় ভুল করো সবগুলা কিন্তু সেখানে আইডেন্টিফাই করা আছে। এবার দেখো, আমরা একবারে শুরু করবো হচ্ছে টাইপ 2 নাম্বার থেকে। ঠিক আছে? আজকে কারণ এখানে 2 নাম্বার টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসো, আমাদের এই অধ্যায়টার নামই হচ্ছে আমাদের পরমাণু মডেল এবং হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, যেখানে মেইনলি তোমার রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যাপারটা খুবই মজার একটা জিনিস, আমরা যদি বুঝে পড়তে পারি তাহলে আমাদের কাছে খুব মজাই লাগবে। এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে তেজস্ক্রিয়তা আসলে কি। সো তেজস্ক্রিয়তা মানে হচ্ছে ভাইয়া পরমাণু ভেঙে যাওয়া, মানে পরমাণুগুলো ভেঙে যায়, আলটিমেটলি নিউক্লিয়াস গুলো আসলে ভেঙে যায়। এগুলো ভেঙে যায় আসলে কেন? অস্থিতিশীলতার কারণে। ঠিক আছে? আনস্টেবিলিটির কারণে। এখন এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার দেখা যায়। ব্যাপারগুলো কি, যেগুলো অবজার্ভ করছি আমরা, যে ধরো তোমার কাছে দুইটা ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল এ আর একটা ম্যাটেরিয়াল বি। হ্যাঁ, এন্ড দুইটা সেম জিনিস দিয়ে তৈরি। হ্যাঁ, এখন ধরো দুইটাই হচ্ছে তোমার ইউরেনিয়াম, বাট এটা একটু বড়, মানে এটা একটু বড় আর এটা একটু ছোট। ঠিক আছে? এখন দেখা গেছে বড়টার ক্ষেত্রে ভাঙার হারটা বেশি আর ছোটটার ক্ষেত্রে ভাঙার হারটা কম। ঠিক আছে? কি ভেঙে যায় জানি এখানে? পরমাণু ভেঙে যায়। সো পরমাণু যখন ভেঙে যায় তখন পরমাণুর সংখ্যা কমে যাবে না? যেমন ধরো তোমার আগে যদি থাকে এন নট, মানে এটা হচ্ছে মানে আগে, ঠিক আছে, আগে বা পূর্বে, আর পরে যদি থাকে হচ্ছে এন, শুরুরটাকে আমি ধরতেছি এন নট, মানে ভাঙার আগে তোমার পরমাণু সংখ্যা ছিল এন নট আর ভাঙার পরে পরমাণু হয়েছে এন। ঠিক আছে? এটা হচ্ছে পরে। তো দেখা গেছে ভাইয়া তোমার আলটিমেটলি এখানে যেটা হয়, পরমাণু সংখ্যার পরিবর্তন হয়, মানে পরমাণু ভেঙে যায়, তাহলে পরমাণু ভেঙে গেলে এন এর পরিবর্তন হবে। আচ্ছা, এখন দেখা গেছে ভাঙার যে হার, যখন হার বলবে তখন কি চলে আসে? ডিটি। ঠিক আছে? ডি এন্ড ডিভাইডেড বাই হচ্ছে কি ডিটি। ডি মানে কি? পরিবর্তন। ঠিক আছে? আবার ডিটি মানে কি? টাইমের পরিবর্তন। সো এটা হচ্ছে কি? ভাঙনের হার। ঠিক আছে? বা এটাকে তুমি তীব্রতা বলতে পারো, তেজস্ক্রিয়তা তীব্রতা বলতে পারো। সো ডিএন বাই ডিটি যেটা পাওয়া গেছে, এই ডিএন বাই ডিটি কোনটার ক্ষেত্রে বড়? কোনটার ক্ষেত্রে বড়? যেটা মধ্যে পরমাণু সংখ্যা বেশি ওটার মধ্যে ডিএন বাই ডিটি বা ভাঙার হারটা বেশি। দেখা গেছে এটা 1 সেকেন্ডে 5 বার মানে 5টা পরমাণু ভাঙে, আর দেখা গেছে এটা 1 সেকেন্ডে 3টে পরমাণু ভাঙে। তাহলে কোনটার পাওয়ার, মানে কোনটার হচ্ছে তেজস্ক্রিয়তা বেশি? তেজস্ক্রিয়তা বেশি হচ্ছে তোমার বড়টার। এটাকে এটাও বলতে পারি যে ভাই এটা তেজস্ক্রিয়তা বেশি। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি যেটা বুঝলাম যে ডিএন বাই ডিটি, মানে যেটাকে তেজস্ক্রিয়তার হার, এটা কার সমানুপাতিক হয়? অবশিষ্ট মানে পরমাণু সংখ্যা সমানুপাতিক হয়। যেটার মধ্যে পরমাণু সংখ্যা বেশি ওইটার মধ্যে ভাঙার হারটা বেশি বা ডিএন বাই ডিটিটা বেশি। বোঝা গেছে? তাহলে ডিএন বাই ডিটি কার বেশি হবে? যেই মানে হলো যেটার মধ্যে পরমাণু সংখ্যা আমার বেশি থাকবে। এই জিনিসটা অবজার্ভ করি মেনলি হচ্ছে তেজস্ক্রিয়তা। যত ফর্মুলা এখানে আছে সবগুলাকে আমাদের ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে? তো নরমালি ভাই কি করতে হবে, একটা জিনিস খেয়াল করো, ডিএন বাই ডিটির ক্ষেত্রে যেহেতু আমরা পরিবর্তন সবসময় বড়টা থেকে ছোটটা করি, কিন্তু এখানে বলতো এন এর মান বড় হবে নাকি এন নট এর মান বড় হবে? অবভিয়াসলি এন নট এর মান বড় হবে, কারণ যেহেতু ভেঙে যাচ্ছে পরে পরমাণু সংখ্যা তো কমে যায়। তো আমি যদি মানে পরেরটা থেকে আগেরটা বাদ দিই তাহলে একটা নেগেটিভ পাওয়া যাবে না। এই নেগেটিভকে রিডিউস করার জন্য আগে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। ঠিক আছে? সো আলটিমেটলি দেখো, আমি যদি এখানে সমানুপাতিক চিহ্নটা নিয়ে মানে সমানুপাতিক চিহ্নটা সরাই দিতে চাই তাহলে তোমাকে সমান চিহ্ন আনতে হবে আর এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, আর এই মাইনাসটা এখানে চলে যাবে। এটার নাম হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ধ্রুবক। ঠিক আছে? তেজস্ক্রিয় ধ্রুবক বা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বলতে পারো। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের সেই মেইন ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমি সবগুলা জিনিসকে ডিরাইভ করতে পারি। বাট আজকে আমাদের ডিরাইভের জন্য কোনো কিছু লাগবে না, আমরা জাস্ট ফর্মুলাগুলো একটু দেখবো।
ওকে, এখন চলে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসে। এখান থেকে যে টাইপের কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে পরমাণু সংখ্যা বা অবশিষ্ট পরমাণু সংখ্যা কত, বা কত অংশ অবশিষ্ট থাকবে ভাঙনের পরে, অথবা কত সময় পর অবশিষ্ট থাকবে। তাহলে এখানে দুইটা ফর্মুলা ইউজ করলেই হয়ে যায় ভাই। নাম্বার 1 হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে, লেমডা টি। এখানে n হচ্ছে কি, আমরা তো আগেই বলছি n নট হচ্ছে কি আগে, n হচ্ছে তোমার পরে, ই টু দি পাওয়ার মাইনাস লেমডা টি। লেমডা হচ্ছে কি, লেমডা হচ্ছে তোমার এই যে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, আর টি হচ্ছে তোমার কত সময় পরে হচ্ছে তুমি অবশিষ্ট মানে হলো পরমাণু সংখ্যা বের করতে চাচ্ছ। এন মানে কি, এন মানে ভাঙনের পরে কতটুকু অবশিষ্ট আছে, কি আছে, কতটুকু অবশিষ্ট আছে, ক্লিয়ার। আর এন নট মানে কি, ভাঙনের আগে কতটুকু ছিল, এখান থেকে এটা বের করতে পারি। এছাড়াও যদি আমাকে ধরো পরমাণু সংখ্যা না দিয়ে ভর দেওয়া থাকে, আমি কি এটা কনভার্ট করতে পারবো? ইয়েস, অবভিয়াসলি কনভার্ট করতে পারবো, কারণ আমরা জানি কোন একটা মানে হলো পদার্থে পরমাণু সংখ্যা যত বেশি হবে ভর তত বেশি হবে, সমানুপাতিক সম্পর্ক না। সো আমি এটাকে এভাবে লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ নট ই টু দি পাওয়ার মাইনাস লেমডা টি, ঠিক আছে। ডব্লিউ হচ্ছে কি, ডব্লিউ হচ্ছে অবশিষ্ট পদার্থের ভর, ডব্লিউ নট হচ্ছে আগে পদার্থের ভর কতটুকু ছিল, আবার এর পাওয়ার তো যেটা 2.81 একটা ভ্যালু আছে, আর ল্যামডার মান কত, ল্যামডার মান তো ওই যে আমরা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক এখান থেকে বের করে নিব, আর টি হচ্ছে কত সময় গেছে, ক্লিয়ার। সো এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা আলটিমেটলি কি বের করতে পারতেছি ভাইয়া, এই দুইটা ফর্মুলা দিয়ে এই নাম্বার 1 এর নাম্বার 2 অবশিষ্ট পরমাণুর সংখ্যা কতটুকু সেটা আমরা বের করতে পারতেছি। এখন তোমাকে যদি বলে অবশিষ্ট অংশ কতটুকু, অবশিষ্ট অংশ কতটুকু, তাহলে কি করতে হবে? যখন ভাই অংশ করতে হয়, অংশ মানে দুইটা জিনিসের অনুপাত, ঠিক আছে, দুইটা মানে হলো অনুপাত। তাহলে অংশ কিভাবে বের করে? অংশ মানে হচ্ছে কতটুকু আছে, ঠিক আছে। মানে ধরো তুমি কোনটা বের করবা, ধরো অবশিষ্ট পরমাণু, অবশিষ্ট পরমাণু অংশ বের করবা, তাহলে উপরে হবে অবশিষ্ট পরমাণু, আর নিচে কি হবে, মোট কতটুকু পরমাণু আগে ছিল। তাহলে মোট ছিল কি n নট, এখন আছে কত n, তাহলে n বাই n নট এটাই হচ্ছে অবশিষ্ট অংশ, অথবা এটাকে তুমি চাইলে w বাই w নট দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের তুমি যখন প্রবলেম সলভ করবা তখন এই জিনিসগুলো কিন্তু ধরা লাগবে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে। তাহলে n বাই n নট মানে কি, অবশিষ্ট অংশ, আর w বাই w নট ওইটা মানে কি, অবশিষ্ট অংশ। টোটাল নিচে হবে কি টোটাল, আর উপরে হবে কি যেটা তুমি চাইছো, অবশিষ্ট অংশ চাইছো, তার মানে অবশিষ্ট কতটুকু আছে ওটা তুমি বসায় দিলা। মাঝে মাঝে কিন্তু আমাদের ডিরেক্টলি এটা বের করতে বলে, হ্যাঁ এটাই সবচেয়ে বেশি বের করতে বলে, ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে? ওকে, এখন যদি বলো ভাই আরেকটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে ভাই কত সময় পর অবশিষ্ট থাকবে, বা কত সময় পর এত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট অংশ n বাই n নট আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, এখান থেকে লেমডা আমি জানি, তাহলে এখান থেকে যদি টাইম বের করতে বলে ফর্মুলা হচ্ছে -1 বাই লেমডা লন n বাই n নট, ঠিক আছে। যদি তোমার সেখানে w থাকে তাহলে লিখবা w বাই w নট, ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে? বুঝে গেছে এতটুকু? সো এখান থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারতেছি ভাই, একটা হচ্ছে সময়, আর একটা আমি বের করতে পারতেছি যে মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কতটুকু, অথবা অবশিষ্ট অংশ কতটুকু, ক্লিয়ার। এবার আসো আমরা এখান থেকে দুইটা একটু ফর্মুলা, দুইটা মানে হলো ম্যাথ প্র্যাকটিস করি যাতে আমাদের কাছে সুবিধা হয়। তো ম্যাথ প্র্যাকটিস করার আগে আমরা এটা একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে দুইটা টার্ম আছে ভাই, একটা হচ্ছে ভাই অর্ধায়ু, বা এটাকে বলে হাফ লাইফ, ঠিক আছে। হাফ লাইফ বা অর্ধায়ু জিনিসটা আসলে কি, হাফ লাইফ বা টি হাফ, এটাকে আমরা টি হাফ দিয়ে প্রকাশ করি। হাফ লাইফ মানে হচ্ছে আমাদের যে তেজস্ক্রিয় মানে হলো পরমাণুগুলো আছে তাদের একটা স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টার গুলো হচ্ছে ওর মানে ওর আয়ু কতটুকু জানো? ওর আয়ু হচ্ছে অসীম, মানে ওর জীবনও শেষ হবে না। তবে এটা হচ্ছে তেজস্ক্রিয় মানে পদার্থের একটা ক্যারেক্টার, সব ধরনের তেজস্ক্রিয় পদার্থের একটা ক্যারেক্টার হচ্ছে ওর আয়ুটা কেমন, অসীম, ও কখনো শেষ হবে না। তবে ও একটা প্যাটার্নে শেষ হয়, প্যাটার্নটা হচ্ছে কি, ওর একটা অর্ধায়ু থাকে, হাফ লাইফ থাকে। হাফ লাইফ মানে কি, মানে কত বছর পরে, কত বছর পর অর্ধেক হয়ে যাবে, সেটাই হচ্ছে হাফ লাইফ, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে মানে কি, হাফ লাইফ। ধরো এই যে এখানে যে ম্যাটেরিয়ালটা আছে না, এটা যদি অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যায় মানে ধরো এইভাবে চিন্তা করতে পারো, এটা অর্ধেক ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে, এ অর্ধেক ক্ষয় হয়ে গেছে, তাহলে আছে কতটুকু, অর্ধেক আছে না। যে সময় পরে এটা হয়ে যাবে সেটাই হচ্ছে তার অর্ধায়ু বা হাফ লাইফ। এই হাফ লাইফ আমরা কিভাবে বের করতে পারি? সোজা কথা, হাফ লাইফ বের করা যায় খুব সহজে, যে আমরা যে টি হাফ ফর্মুলা হচ্ছে ভাই কি, যে এটা আমরা পাই 0.693, বা এটাকে তোমার লন 2 বলে, ডিভাইডেড বাই ল্যামডা, ক্লিয়ার। এখান থেকে আমরা টি হাফটা বের করতে পারি। এই টি হাফটা কিন্তু একটা জায়গা থেকে চলে আসছে, কোন জায়গা থেকে বলো তো? ওই যে আমরা টি এর যে ফর্মুলা পড়ছি না, টি কিভাবে বের করে বলো?
1/λ ln n/n নট, ওটা থেকে কিন্তু এই জিনিসটা বের করা যায়, এই ফর্মুলা থেকে কিন্তু এই জিনিসটা আসছে। খুব সহজ। মনে করো তো যে যদি আমরা টি হাফ বের করতে চাই, এটা কি টি হাফ না, তো এটাকে আমি টি হাফ দিলাম। টি হাফের ক্ষেত্রে কি হয় বলো তো, n/n নটের মান কত হবে? n/n নটের মান কত হবে বলো? অবশিষ্ট কতটুকু থাকবে? এখানে কতটুকু অবশিষ্ট আছে? অর্ধেক হয়ে গেছে না? এটা কি অবশিষ্ট অংশ, টোটাল অংশের অর্ধেক অবশিষ্ট আছে। n/n নটের মান হচ্ছে 1/2। সো এখানে দেখো ln 1/2 যদি বসাও, আলটিমেটলি এই জিনিসটাকে আমরা বলতে পারি যে ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে যদি লনটাকে উল্টে দিই, এখান থেকে মাইনাসটা চলে যাবে। হ্যাঁ, ওই যে এটাকে কি লেখা যায়, ln 1 মাইনাস ln 2, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। বুঝা গেছে? এই জিনিসটা সেম জিনিস। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? ওকে, এবার আসো এখান থেকে আমাদের গড় জীবনটা বের করতে বলে। গড় জীবন জিনিসটা কি? গড় জীবন মানে হচ্ছে, দেখো এখানে তো আমাদের এক একটা পরমাণু ভেঙে যাচ্ছে, তাই না? বাট কোন পরমাণু কখন ভাঙবে সেটা তুমি বলতে পারবে না। যেমন ধরো এইখানে একটা পরমাণু, এটা এখন ভেঙে গেছে, এখন এই পরমাণুটা আর 5 বছর পর ভাঙছে, ঠিক আছে? এই পরমাণুটা ভাঙছে ধরো 2 দিন পরে, ঠিক আছে? সো এক একটা এক এক সময় পরে ভাঙতেছে। তো আমি তো বলতে পারবো না কোনটার পানি হলো কতটুকু টিকবে, বাট আমি সবগুলোকে যোগ করে একটা এভারেজ লাইফ বের করতে পারবো না, যে সবগুলার জীবন মানে সবগুলো পরমাণুর জীবন ডিভাইডেড বাই তাদের সংখ্যা। তখন আমরা এরকম একটা রাশি পাই যে টাও ইকুয়াল টু কত? 1/λ। বুঝা গেছে? এখান থেকে আমরা গড় জীবন পাই। এখান থেকে কি পাবো? গড় জীবন পাবো। এখন এটা যেহেতু জীবন, গড় জীবন, এটার একক কি হবে ভাই? টাইম। টাইমের জায়গায় কি কি হইতে পারে? টাইমের জায়গায় হইতে পারে ডে, টাইমের জায়গায় হইতে পারে তোমার ইয়ার, টাইমের জায়গায় হইতে পারে তোমার সেকেন্ড, মিনিট, যা ইচ্ছা হইতে পারে। এটা যেহেতু অর্ধায়ু, এটার একক কি হবে ভাই? টাইম হবে। টাইমের জায়গায় কি হইতে পারে? ডে হইতে পারে, মিনিট হইতে পারে, ইয়ার হইতে পারে, সেকেন্ড হইতে পারে, এনিথিং হইতে পারে। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝে গেছে? ওকে। আর লেমডার ক্ষেত্রে দেখো, লেমডা দেখো তোমার টাওয়ার উল্টা। লেমডার ক্ষেত্রে যেটা একক যেটা হবে সেটা হলো টাইম ইনভার্স 1। টাইম ইনভার্স 1 মানে কি? ইয়ার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1, মিনিট ইনভার্স 1, এই জিনিসগুলো হবে লেমডার জন্য, ঠিক আছে? মিনিট ইনভার্স 1, তারপরে কি ইয়ার ইনভার্স 1, এইভাবে। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? হ্যাঁ, এখন আসো এখান থেকে আমরা দুইটা ম্যাথ প্র্যাকটিস করে নিই। ধরো আমি তোমাকে একটা ম্যাথ বানিয়ে দিলাম। ম্যাথটা হচ্ছে এরকম, টাইম বের করতে বলছি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে যে কোনো তেজস্ক্রিয় পরমাণু কত বছর পর আমি বললাম 10% ভেঙে যাবে, ঠিক আছে? কোশ্চেনটা ছিল এরকম, 10% ভেঙে যাবে, তার টি হাফের মান দাও। টি হাফের ধরো মান দেওয়া আছে, টি হাফের মান দেওয়া আছে 50 বছর, ঠিক আছে? তাহলে আমরা জানি ভাই ফর্মুলা কি, যে যখন তোমাকে বলবে কত বছর বা কত সময় বের করতে বলবে, টি ইকুয়াল টু কত? -1 ঠিক আছে, -1/λ ln n/n0। এতটুকু করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এখানে ল্যামডার মান কিন্তু নাই, বাট আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটি কি? যে দেখো যে ল্যামডা ইকুয়াল টু কত? ল্যামডা না, টি হাফ, যে টি হাফ ইকুয়াল টু কত? ln 2 অথবা 0.693 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। এখান থেকে দেখো আমি যে ল্যামডা ইকুয়াল টু কত লিখতে পারবো? উল্টা 1, ল্যামডার জায়গায় কত লেখা যাবে? ল্যামডা যদি এই পাশে আনি তাহলে কত হবে দেখো তো? ল্যামডা ইকুয়াল টু লেখা যায় ln 2 ডিভাইডেড বাই টি হাফ, তাই না? সো দেখো এখানে কত, আমি জাস্ট লিখলাম ln 2 ডিভাইডেড বাই টি হাফ, শেষ। 1 আর ln n/n এর মান কত? দেখো তো বলছে 10% ভেঙে যাবে, বাট n/n হচ্ছে কি? n/n মানে কি? অবশিষ্ট। তার মানে 100 থেকে যদি 10% ভেঙে যায়, অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট? ঠিক আছে, 10% ভেঙে যাবে, অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট? অবশিষ্ট থাকবে হচ্ছে 90%। 90%। এখন বলো তো ভাই 90% কে কিভাবে লেখা যায়? 90% কে যদি তুমি ভাঙো, 100 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? 0.9। এটা হচ্ছে n/n এর মান কত হবে? 0.9। বুঝা গেছে? এটা তুমি ক্যালকুলেট করলেই তোমার কিন্তু মানটা এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু সবগুলো তুমি বছরে বসেছো, একটা কিসে পাবা? বছরে। ক্লিয়ার এতটুকু? বুঝা গেছে? পারবা করতে? ঠিক আছে? সো এইভাবে হচ্ছে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করা লাগে। আমি জাস্ট একটা দেখাই দিলাম, আশা করি সামনের ম্যাথগুলো তোমরা সবাই পারবা। এবার আসো অধ্যায় থেকে খুব হট টপিকের দুইটা আমরা ম্যাথ করব। এইটা থেকে বাই একটা কোয়েশ্চেন তোমার ভার্সিটি অ্যাডমিশন আসবে, যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন থাকবে। সো এটা দিস ইজ দ্য পারফেক্ট শর্টকাট উইদাউট ক্যালকুলেটর। কোন ক্যালকুলেটর এখানে লাগে না। দেখো আমরা এখানে দুইটা শর্টকাট করবো, খুব সিম্পল। সেটা হচ্ছে প্রয়োজনীয় সময় মানে কোনোটার জন্য এরকম কোয়েশ্চেন করবে যে ভাঙতে কত সময় লাগবে। প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু হবে কি? n ইনটু টি হাফ। মানে অর্ধ জীবনকে তুমি যদি n দিয়ে গুণ করো, তাহলে তুমি প্রয়োজনীয় সময়টা পেয়ে যাবা, অর্ধ জীবনকে n দিয়ে গুণ করলে। এখন n কিভাবে বের করতে হয় সেটা আমরা করব, ঠিক আছে? ওকে, এবার আসো এখানে আমাকে বলছে কত বছর পর এত অংশ অবশিষ্ট থাকবে।
এত অংশ অবশিষ্ট থাকবে, মানে এত পার্সেন্ট টি হাফের মান দেওয়া আছে। সো মনে রাখতে হবে এন বের করতে হয় সবসময় অবশিষ্ট অংশ থেকে। কোথায় থেকে বের করতে হয়? অবশিষ্ট অংশ থেকে এন বের করতে হয়। তাহলে অবশিষ্ট অংশ থেকে আমরা এন বের করে নিব। অবশিষ্ট অংশ হচ্ছে এন বাই এন নট, আমরা জানি এটা, তাই না? ওকে, তাহলে এখান থেকে দেখো এটাকে কত লেখা যায়? 12.5 ডিভাইডেড বাই 100। পার্সেন্টেজ মানে কত? 1/100 না? হ্যাঁ, তাহলে এটাকে কত লেখা যায়? দেখো এটা ভাগ করলে হয় 1/8 ভাইয়া। 1/8 কে সবসময় যেটা করবা, তোমার যা ভ্যালু আসবে সেটাকে 2 এর পাওয়ার হিসেবে লিখবা। দেখো 1/2 এর পাওয়ার হিসেবে লিখলে কত আসে? 1/2 এর পাওয়ার হিসেবে লিখলে কত আসে? 3 আসে না? 3 আসে না? তাহলে এন এর মান হচ্ছে তোমার 3। শেষ। এন এর মান হচ্ছে 3। এন এর মান বের করতে পারলে বাকি কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে 12.5 100 দিয়ে ভাগ করছি, 1/8, 1/8 হচ্ছে কত? 1/2 কিউব। সো এন এর মান 3 বের হয়ে গেছে। এবার দেখো টি এর মান কত হবে? 3 ইনটু টি হাফ এর মান কত? 5। তার মানে 15 বছর পরে কি হবে? 15 বছর পরে 12.5% অবশিষ্ট থাকবে। 12.5% অবশিষ্ট থাকবে। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, একদম মানে ছোট একটা জিনিস না, তুমি এটা প্র্যাকটিস করতে 10 সেকেন্ডের বেশি লাগবে না। আবার এটা কিন্তু মুখে মুখে করা যায়। কিভাবে ভাই? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো কোন একটা জিনিস যদি তোমার কাছে 100% থাকে, সেটা থেকে 50% হইতে কতটা সময় লাগবে বলো? অর্ধ জীবন মানে কি? 100 থেকে অর্ধেক হইতে যত সময় লাগে, তাহলে 50 বছর লাগবে। সরি, 50 বছর না, 5 বছর লাগবে। 5 বছর, ঠিক আছে? এটারও অর্ধেক হইতে 50% এখন তোমার কাছে আছে, 50% এর অর্ধেক হইতে কত সময় লাগবে? মানে 50% অর্ধেক হচ্ছে 25 হইতে লাগবে কত? আরো 5 বছর। 25 এর আবার অর্ধেক হইতে আরো কত বছর লাগবে? 12.5, আরো 5 বছর। তাহলে দেখো 5 5 5 3 5 15। ক্লিয়ার? বুঝে গেছে? সো এই জিনিসগুলো তুমি শর্টকাট ইউজ করলে তোমার অ্যাডমিশনে ভালো হেল্প পাবা, এন্ড বোর্ডে কিন্তু এখান থেকে 1-2টা এমসিকিউ থাকবে। বুঝে গেছে? এবার আসো, অবশিষ্ট থাকবে। এখন এখন যদি আসে যে অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে কিভাবে বের করতে হয় ভাই? ওই যে অবশিষ্ট জানি কি করতে হয়, দেখো অবশিষ্টের ক্ষেত্রে আমরা কি করছি? অবশিষ্ট অংশকে দেখো 1/2 এর পাওয়ার হিসেবে লিখছি না? 1/2 এর পাওয়ার হিসেবে লিখছি। সো এখানে দেখো আমরা কি লিখছি? অবশিষ্টকে লিখছি 1/2 এর পাওয়ার, কিন্তু পাওয়ার কত আমি জানি না, এন এর মানটা বের করে নিতে হবে। বুঝা গেছে? 1/2 এর পাওয়ার হিসেবে লিখছি। এখন দেখো এন এর যে ভ্যালু, এন এর ভ্যালু জানি কিভাবে বের করতে হয়? আমরা একটু আগে পড়ে আসছি যে টি ইকুয়াল টু এন ইনটু টি হাফ। ক্লিয়ার? এটা তো আমি পড়ে ফেলছি, তাই না? ওকে, এবার দেখো এখানে বলছে 200 বছর পরে, মানে এটা হচ্ছে টি এর মান, 200 বছর পর কোনো তেজস্ক্রিয় বস্তুর কত অংশ অবশিষ্ট থাকবে, মানে এন বাই নট বের করতে বলছে আমাকে। তো এখন দেখো টি এর মান হচ্ছে 200 বছর, তো তুমি এখানে 200 বছর বসায় দাও। আর এন এর মান তো জানি না, টি হাফ হচ্ছে 40, তাহলে এন এর মান কত হয়? 5 ভাগ করলে 200/40 মানে 5। এন এর মান 5, তাহলে অবশিষ্ট সংখ্যা কত থাকবে? এন বাই নট ইকুয়াল টু হবে 1/2 এর পাওয়ার হচ্ছে 5। তার মানে কত? 1/32, 32। 1/32 জানি কত হয়? 16, 8, 16, 32, 0.03125 এরকম কিছু একটা হবে, ঠিক আছে? পার্সেন্টেজে নিলে 3.125%। ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখে চেক করে নিবা, এরকম কিছু একটা আছে। বুঝা গেছে? সো হ্যান্ড ক্যালকুলেশন পারলে এই জিনিসগুলো করতে পারবে। তবে এখানে একটা কথা আছে ভাই, এই জিনিসগুলো সিগনিফিকেন্ট কিছু জিনিসের জন্য করা যায় শর্টকাটটা, আর পরীক্ষায় ওইভাবেই দিবে তোমাকে, ঠিক আছে? যেমন এখানে যদি তোমার মানে এখানে ধরো কত, এটা দেখো পূর্ণ সংখ্যা আছে, তাই না? বাট এটা যদি 2.5 হইতো, যেমন এখানে ধরো টি হাফ হচ্ছে 40 বছর, তোমাকে দিছে হচ্ছে 205 বছর পরে কত, তাহলে আপনি এটা করতে পারতেন না, এক্সাক্ট ভ্যালু বের করতে পারতেন না। ঠিক আছে, শর্টকাট এখানে এন এর মান পূর্ণ সংখ্যা হইলে আর কি ইজিলি বের করা যায়, আদার্স তোমার কাছে এটা টাফ হয়ে যাবে। এন এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে তুমি এটা শর্টকাট দিয়ে আসলে ক্যালকুলেটর ছাড়া করা মোস্টলি ইম্পসিবল। হ্যাঁ, যারা হ্যান্ড ক্যালকুলেশন অনেক প্রো তাদের হিসাব আলাদা, বাট পরীক্ষা এরকমই দেওয়া থাকবে, এন এর মান এমন ভাবে দেওয়া থাকবে যাতে এন এর মানটা পূর্ণ সংখ্যা হয়। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার আসো, আমাদের এখানে সব টপিক শেষ। এবার আসো ভর ত্রুটি বা বন্ধন শক্তি। মানে এই জিনিসটা এত মানে সহজ একটা জিনিস, বাট কেউ কেমন জানি না বলা পায়নি এই ফর্মুলা গুলো মুখস্থ করে। এখানে মুখস্থ করার মতো ভাই কিছু নাই। ভর ত্রুটি যেটা বলে সোজা হিসাব, ভাই তোমার কাছে একটা পরমাণু আছে, ধরো আমি হাইড্রোজেনের কথা ধরি, হাইড্রোজেন না হিলিয়াম ধরো, হিলিয়ামের হচ্ছে 2টা ইলেকট্রন থাকে। আচ্ছা, 2টা ইলেকট্রন, আর ভিতরে কি থাকে? ভিতরে হচ্ছে তোমার 2টা ধরো প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে। ঠিক আছে, ওকে, তাহলে ধরো এটা একটা সো 2টা প্রোটন 2টা নিউট্রন। ওকে, এখন কথা হচ্ছে এটার যে টোটাল ভর আসবে, টোটাল ভর, এই ভরটা তারা যদি সবগুলো আলাদাভাবে থাকতো, আলাদাভাবে কিভাবে থাকতো ভাই? যে মনে করো যে 2টা ইলেকট্রন আলাদা আছে, তারপরে 2টা প্রোটন। আচ্ছা, আমি এটাকে একটু অন্য কালার দিয়ে দেখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে 2টা প্রোটন, ঠিক আছে? আরেকটা কালার দিই, এটা হচ্ছে 2টা নিউট্রন। ওকে, এবার দেখো সবগুলা যদি আলাদা আলাদা অবস্থায় থাকতো, ঠিক আছে, তাহলে 2টা ইলেকট্রন,
তারপর ধরো দুইটা প্রোটন এন্ড তারপরে ধরো আবার দুইটা নিউট্রন। আলাদা আলাদা থাকলে তাদের টোটাল ভর বেশি হবে। কি হবে ভাই? বেশি হবে। বেশি হবে মানে কি? মানে ওরা যদি আলাদা অবস্থায় তুমি সবগুলাকে আলাদাভাবে বের করে ইন্ডিভিজুয়ালি ওয়েট করে যোগ করো, সেই যোগটা এরা টোটাল একত্র হইলে যে মানে মানে এটা পরমাণু গঠন করলে যে ভরটা হয় তার থেকে বেশি, এই জিনিসটাকে ভরচ্যুতি বলে। মানে কি? সবগুলা যদি আলাদা অবস্থায় একটা একটা করে বের করে তুমি ওজন করতা, তাহলে টোটাল যে ভরটা হইতো সেই ভরটা হচ্ছে তারা যখন একটা পরমাণু তৈরি করছে ওই পরমাণু ভর থেকে বেশি, সেটাই হচ্ছে ভরচ্যুতি। আর ওই ভরটাই কিসে? এনার্জিতে কনভার্ট হয়ে তার বন্ধন শক্তি হিসেবে এখানে জমা হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যে ভরটা এখানে কমে গেছে না, একত্র হওয়ার ফলে ভর কমে গেছে, ওই ভরটাই হচ্ছে বন্ধন শক্তি হিসেবে এর মধ্যে জমা হয়। এই দুইটা জিনিস আমাকে বের করতে বলবে। তো সিম্পল হিসাব ভাই, এটা বের করার জন্য কি লাগে বলো? সিম্পল হিসাব না, দেখো আমরা জাস্ট করি। এখন ভর ত্রুটি মানে কি? ভর ত্রুটি মানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলার টোটাল ভর তুমি করবা। তাহলে ইলেকট্রনের ধরো তুমি প্রোটনের টোটাল ভর করবা, তাহলে প্রোটনের ভর হচ্ছে ধরো mn। তাহলে একটা পরমাণুতে কত সংখ্যক প্রোটন থাকে? জেড সংখ্যক প্রোটন থাকে, কারণ জেড মানে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে কি, আচ্ছা প্রোটন বলে আমি নিউট্রন লিখছি না। তাহলে আমি প্রথমে কি করব, যে প্রোটনের মোট ভর বের করব। তাহলে এমপি হচ্ছে প্রোটনের ভর, এমপি মাস অফ প্রোটন। এটাকে যদি আমি জেড দিয়ে গুণ করি, তার সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কি প্রোটনের মোট ভর প্লাস তুমি নিউটনের মোট ভর বের করবে। তাহলে নিউটনের সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে, আর নিউটনের ভর হচ্ছে mn মানে নিউটনের ভরকে যদি নিউটনের সংখ্যা দিয়ে গুণ করো তাহলে টোটাল নিউটনের ভর পেয়ে যাবা। সিমিলারলি তোমার কাছে ধরো ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনের একটা ইলেকট্রনকে যদি ইলেকট্রন সংখ্যা, কতগুলো ইলেকট্রন থাকে জানি, প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন থাকে, সংখ্যা দিয়ে গুণ করলে তুমি টোটাল ইলেকট্রন এর ভর পেয়ে যাবা। তাহলে এখানে আমরা বলতে পারি মোট প্রোটনের ভর, ঠিক আছে, মোট প্রোটনের ভর, মোট নিউট্রনের ভর, মোট ইলেকট্রনের ভর। সবগুলা থেকে তোমাকে কার ভর জানি বাদ দিতে হবে? পুরো অ্যাটমের ভরটা বাদ দিতে হবে। দিস ইজ দা ফর্মুলা। এখন এই ফর্মুলা মুখস্থ করার মধ্যে কি আসা বলো? এটা তো তুমি বসায় বসায় করতে পারো। মানে এটা ছোটবেলা আছে না, ওই যে বলে আর তুমি কলা কিনছো 3টা, তারপরে ডিম কিনছো 2টা, তাহলে মোট দাম কত, ওই রকম আর কি যোগ করে বিয়োগ করে দেওয়ার মতো আর কি। যাই হোক, ঠিক আছে। তো এটা তো আশা করি পারবা। এখন এটা থেকে একটা এক্সটেন্ডেড ভার্সনে আসা যায়। ভার্সনটা কি? পরীক্ষা হালকা একটু চেঞ্জ করে দেয় কি, ধরো তুমি দুই পাশ থেকে ইলেকট্রন বাদ দিয়ে দিবা। দুই পাশ থেকে যদি ইলেকট্রনটা বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে? জেড অফ এমপি প্লাস mn। এখানে ইলেকট্রনকে তুমি কনসিডার করবে না, এখান থেকে ইলেকট্রন বাদ দিয়ে দাও। তাহলে এখানে অ্যাটম থেকে তুমি ইলেকট্রনকে বাদ দিয়ে হিসাব করবে। তাহলে অ্যাটম থেকে ইলেকট্রন বাদ দিলে কি থাকে? শুধুমাত্র নিউক্লিয়াস। ওকে, বুঝা গেছে এতটুকু? সো আমি কি করছি, নিউক্লিয়াস নিয়ে এখন কনসিডার করতেছি। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের টোটাল ভর হিসাব করব মাইনাস নিউক্লিয়াসের ভর। এখান থেকে ইলেকট্রন বাদ, এখান থেকে ইলেকট্রন বাদ। এখন কথা হচ্ছে ভাই ইলেকট্রনকে কেন বাদ দেওয়া হচ্ছে? ইলেকট্রনের ভর যেহেতু অনেক কম অ্যাজ পার প্রোটন আর হচ্ছে নিউট্রনের তুলনায়, ঠিক আছে, প্রায় 2000 গুণ কম। সো এই জন্য ওটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওই রকম সিগনিফিকেন্ট চেঞ্জ আসে না। এই জিনিসটা থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করা যায়, সেটা দেখো, আমি যদি এই দুটো থেকে জেড কমন নিই তাহলে কত আসে? জেড এমপি প্লাস এমই। আর এখানে দেখো mn থাকে মাইনাস এম অফ এটম। এখন আমাকে বলো তো, প্রোটন আর ইলেকট্রন কোন পরমাণুর মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে? সেটা হচ্ছে হাইড্রোজেন। সো আমি চাইলে এই দুটাকে একত্রে হাইড্রোজেনের ভর লিখতে পারি। সো জেড দিয়ে হাইড্রোজেন ভরকে গুণ করবা প্লাস mn, ঠিক আছে, মাস অফ নিউট্রন মাইনাস হবে mn, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আবার দরকার হয়। এটা আহামরি কঠিন না ভাই, এটা দুইবার প্র্যাকটিস করলে তুমি এমনি বানায় লিখতে পারবা। সো এই জিনিসটা দিয়ে কিন্তু ভালোই কোশ্চেন আসে, মোটামুটি ইম্পর্টেন্ট। কিভাবে? তোমার ওই একটা প্রোটন আর একটা ইলেকট্রনকে হাইড্রোজেনের ভর হিসেবে ধরে নিছে, হ্যাঁ, ধরে নিয়ে তারা হচ্ছে এখান থেকে ওই জিনিসগুলোকে বের করতেছে। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? সো এগুলো জানলেই মোটামুটি এখান থেকে আমি বন্ধন শক্তি বের করে ফেলতে পারবো। এখন দেখো ভাই, আমি যদি বন্ধন শক্তি বের করতে চাই, যেমন ধরো, তাহলে আমাদের বন্ধন শক্তি বি, আমি বলছি যতটুকু ভর কমে গেছে ওই ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, এবং সেটাই তোমার বন্ধন শক্তি হিসেবে জমা হয়। এখন আমরা জানি ভর যখন এনার্জিতে কনভার্ট হয় তখন তার ফর্মুলা হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে কত, এমসি স্কয়ার। এখানে এম এর জায়গায় কত হবে ভাই? এম এর জায়গায় হবে ডেল এম সি স্কয়ার, যেহেতু এম এর জায়গায় ডেল এম।
আর এই এনার্জিটাই বন্ধ শক্তি হিসেবে জমা হবে। ওকে, এখন ডেলএম এর জায়গায় কত আসবে? ডেলএম এর জায়গায় ধরো কোনো একটা ভর আসলো, তো ম্যাক্সিমাম সময় ভরটা এরকম আসবে, মনে করো 0.78, 0.78 ধরো তোমার আসছে, ঠিক আছে, ইউ আসছে, ঠিক আছে। ইউ মানে কি? ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। ইউ মানে কি? ইউ মানে আছে অ্যাটমিক মাস ইউনিট, যেটা একটা ভ্যালু আছে, তোমরা জানো কিনা, 1.66 ইন্টু 10⁻27 কেজি, হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট। ওকে, ওইখানে আমরা যাচ্ছি না। এখন ধরো এই জিনিসটাকে সহজে করা যায়, তুমি কি করবা? তুমি প্রথমে ধরো এটা বসাইলা যে ডেলএম এর মানে এত আসছে, এটাকে তুমি কেজিতে কনভার্ট করবা। কেজিতে কনভার্ট করবো কিভাবে? এই যে এটা দিয়ে, তারপর হচ্ছে সি স্কোয়ার, আলোর বেগ বসে স্কোয়ার করলেই তোমার এনার্জিটা কিসে চলে আসবে? জুলে চলে আসবে। বাট যদি তুমি মেগা ইলেকট্রিক ভোল্টে এনার্জিটা বের করতে চাও, তাহলে কি করবা? খুব সহজ হিসাব, মনে করো সবসময় এই শর্টকাটে ইউজ করতে পারো, 1 ইউ ইকুয়াল টু 931.5 মেগা ইলেকট্রিক ভোল্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা ইউজ করলে তোমার সব জায়গায় খুব তাড়াতাড়ি তুমি মেগা ইলেকট্রিক ভোল্টে এনার্জিটা বের করে ফেলতে পারবা। ম্যাক্সিমাম সময় এটা চাই কিন্তু, হ্যাঁ। ওইখান থেকে কিন্তু করা যাবে, ওইখান থেকে তুমি জুল বের করবা, জুল থেকে ইলেকট্রিক ভোল্ট, ইলেকট্রিক ভোল্ট থেকে মেগা ইলেকট্রিক ভোল্টে কনভার্ট করবা। ওকে, সো এটা যদি আমি করতে চাইতাম তাহলে কি করতাম? দেখো 0.78 সি স্কোয়ার, তাই না? এখন দেখো তাহলে 0.78 ইউ সি স্কোয়ার, ইউর জায়গায় কত লেখা যায়? এই যে 931.5 সি স্কোয়ার চলে যাবে, কিসের রেজাল্ট পাবো? মেগা ইলেকট্রিক ভোল্টে। সো এই দুইটাকে গুণ করলেই তোমার হয়ে যাচ্ছে। তার মানে তুমি যত ইউ পাবা ওটাকে 931.5 দিয়ে গুণ করলেই তোমার রেজাল্টটা কিসে চলে আসবে? মেগা ইলেকট্রিক ভোল্টে চলে আসবে। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? বুঝে গেছে? ওকে, সো এখানে যদি তোমাদের ইউনিট কনভার্সন নিয়ে অনেক ঝামেলা হয়, অবভিয়াসলি আমাকে বলবা, আমি ইউনিট কনভার্সন নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দিব, ঠিক আছে? যে ভাই ইউনিট গুলো বুঝতেছি না, ইলেকট্রিক ভোল্ট, মেগা ইলেকট্রিক ভোল্ট সবগুলো কিন্তু তোমার কিসের একক? মানে হচ্ছে শক্তির একক। 1 ইলেকট্রিক ভোল্টে কত হয় ভাইয়া? 1.6 ইন্টু 10⁻19 জুল, ঠিক আছে? এগুলো কনভার্সন করতে পারলে কোনো প্রবলেম হয় না, তুমি এই প্রসেসও করতে পারবা, এই প্রসেসও কিন্তু বের করতে পারবা। ক্লিয়ার? বুঝে গেছে? এবার আসো যে আমরা টাইপ 4 নিয়ে একটু আলোচনা করি, নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন বিক্রিয়া। ফিউশন মানে কি? ফিউশন মানে বড় থেকে ছোট, মানে বড় থেকে ছোটতে কনভার্ট হয়ে যায়। আর ফিউশন মানে হলো কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। মানে কি? বড় নিউক্লিয়াস ছোট নিউক্লিয়াসে কনভার্ট হয়, আর ছোট নিউক্লিয়াস গুলো মিলে বড় নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়। আমি কিভাবে মনে রাখি জানো? ফিউশন তিনটা ওয়ার্ড না, তার মানে ছোট, তার মানে বড় থেকে ছোট হয়ে গেছে, হয়ে গেছে ছোট। আর এটা মানে কি? বড় না, তার মানে ছোট থেকে বড় হয়ে গেছে, হয়ে গেছে কি? বড়, হয়ে গেছে ছোট, হয়ে গেছে বড়, এভাবে মনে রাখি। ওকে, সো এই ফিউশনের অনেক রিঅ্যাকশন আছে, সো একটা রিঅ্যাকশন তোমাদের আর কি লাগবে এক্সামের জন্য, মানে ক খ এর জন্য আর কি দরকার হয়, যে ইউরেনিয়াম 235, এটাকে যদি আমরা 92, এটাকে যদি একটা নিউটন দ্বারা আমি আঘাত করি, ঠিক আছে, তাহলে এটা থেকে কি তৈরি হয় ভাই? এটা থেকে হচ্ছে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়, বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়, বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়। সাথে হচ্ছে তুমি এখান থেকে 3টা নিউট্রন পাওয়া যায়। এখন নিউট্রনকে কিভাবে প্রকাশ করে? তো আমরা জানি নিউটনকে হচ্ছে n, আর নিউটনে হচ্ছে ভর সংখ্যা 1। নিউটন কি কোনো প্রোটন সংখ্যা আছে? নাই, তো 0। ভর সংখ্যা 1 কেমনে হয়? কারণ ওই যে নিউট্রন আছে একটা, এই জন্য ভর সংখ্যা 1। আর বেরিয়ামে কত হবে ভাই? এটা হয় 56। এটা 56 হলে 92 হওয়ার জন্য কত লাগে? 36, মনে থাকবে? ওকে, আর এটা হবে কি ভাই? 92। এই যে এখানে 92 আছে, এটার উপর 92 আর এর উপর 141। ওকে, এখানে প্রায় 200 মেগা ইলেকট্রিক ভোল্টের মতো এনার্জি দরকার হয়। সো আমি এইভাবে মনে রাখতাম, মানে কিছু কিছু ডিজিট মনে রাখতে সুবিধা হয়। যেমন এখানে 92 আছে না, এটার উপর 92 চলে আসছে, বুঝা গেছে? সো এটার উপর 92 দিলে, আর এখানে 3টা ইলেকট্রন, মোটামুটি কত হয়ে গেছে? 94 হয়ে গেছে না? সরি, 95 হয়ে গেছে না? আর এখানে টোটাল কত আছে দেখো তো? 236। 236 থেকে তুমি এখানে 92, মানে হলো 3, 95 বাদ দিলে 141 পাওয়া যায়, ঠিক আছে? এইভাবে সবগুলা জিনিস এখান থেকে মনে রাখতে পারো। ছোট থেকে বড় এক্সাম্পল কি ভাইয়া? হাইড্রোজেন থেকে হিলিয়াম, যেমন হাইড্রোজেনের ধরো 2টা আইসোটোপ, একটা হচ্ছে 3 নাম্বার আইসোটোপ, আর হাইড্রোজেনের 2 নাম্বার আইসোটোপ মিলে আমার হিলিয়ামে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? 4 1, আর এখান থেকে তুমি একটা নিউট্রন পাচ্ছ, ঠিক আছে? সরি, এটা 1 না, এটা 2। আর এখানে মোটামুটি 18 মেগা ইলেকট্রিক ভোল্টের মতো এনার্জি পাওয়া যায় মোটামুটি, ঠিক আছে? এটা এই যে এই বিক্রিয়ার মাধ্যমে সূর্য থেকে আমরা কি পাই? এনার্জি পাই। সূর্য থেকে কি পাই? এনার্জি পাই। সো এই দুটো রিঅ্যাকশন মনে রাখলেই মোটামুটি ভাই কাজ হয়ে যাচ্ছে। ওকে, মনে রাখবা কেমনে ভাই? এই যে 3 আর 2, হাইড্রোজেনের 3 নাম্বার আর 2 নাম্বার অ্যাসিড মিলে এখানে টোটাল 5 আছে না? সো 5 এর মধ্যে 4 এখানে যাবে, আর 1 এটার মধ্যে চলে যাবে, আর এটার মধ্যে কি 1 1 2 আর 2, মানে হিলিয়ামে কনভার্ট হয়েছে। হিলিয়ামের কত? 4 আর 1 না, 4 আর 2 না, আর এখানে
একটা নিউটন বাকি থাকে অবশিষ্ট। এবার আসে 1 নাম্বারটা, এই চ্যাপ্টারের সবচেয়ে বিদঘুটে জিনিস, এগুলো তোমাকে অনেক মুখস্থ করতে হবে, বাট আমি এগুলো সব ডেরিভেশন করে করতাম, যদি আমার 1 থেকে 2 মিনিট সময় বেশি লাগতো, বাট আমার কাছে মনে হইতো এটা পড়ে সময় নষ্ট না করে ওইখানে সময় নষ্ট করি, ঠিক আছে। সো ডেরিভেশন পারলে এই অ্যাডভান্টেজটা আছে, বাট এগুলো ডেরিভেশন দেখাতে গেলে আমার 20 থেকে 30 মিনিট চলে যাবে, সো আমরা এগুলো দেখাবো না। আমি জাস্ট তোমাকে বলি যে কিভাবে তুমি মনে রাখতে পারো একবারে শর্ট ওয়েতে। দেখো ভাই, এখানে কিছু কিছু শর্টকাট আছে, অ্যাটলিস্ট তুমি অ্যান্সার তো কাছাকাছি বের করতে পারবা। একটা ওয়ে হচ্ছে তুমি ফর্মুলাগুলোকে মুখস্থ করে ফেলবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমসিকিউর জন্য কিছু কাজে আসে, যেমন ধরো আর এন মানে কি এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে। এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ, এই 3টা জিনিস এখানে আমরা দেখতেছি। এন্ড এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু সব 1 ইলেকট্রন বিশিষ্ট, মনে রাখবা 1 ইলেকট্রন বিশিষ্ট, 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য অ্যাপ্লিকেবল, জন্য প্রযোজ্য, এটা মাথায় রাখবা, প্রযোজ্য, ঠিক আছে। এখন 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আয়ন কারা? যেমন হাইড্রোজেন 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তারপরে হিলিয়াম প্লাস, হিলিয়ামের 2টা ছিল, একটা ত্যাগ করে দিছি, এখন 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন হিলিয়াম, তারপরে আছে লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 2 প্লাস, ঠিক আছে। লিথিয়ামে আগে কটা ছিল? 3টা ছিল, 2টা ত্যাগ করে দিছি, তার মানে 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন। বেরিলিয়াম ধরো 3 প্লাস। তো এই জিনিসগুলোর জন্য তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবা, হ্যাঁ। এটার ক্ষেত্রে জেড এর মান হচ্ছে, দেখো জেড এর মান হচ্ছে 1, এটার ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 2, এটার ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 3, এটার ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 4, ঠিক আছে। সো এই যে আরএনএ এর ফর্মুলাতে তুমি ধরো এপসিলন নট এর মান 8.854, সরি 8.15 সামথিং ইনটু 10 ইনভার্স 12 আর কি। এন স্কয়ার মান হচ্ছে কততম কক্ষপথ বসাবা, এইচ এর মান 6.626 ইনটু 10 ইনভার্স 34। এগুলো সব ভ্যালু তোমার ক্যালকুলেটরের পিছনে দেওয়া আছে। এম মানে হচ্ছে কি ভাই, ইলেকট্রনের ভর, ঠিক আছে। ই মানে কি, ইলেকট্রনের চার্জ 1.6 10 ইনভার্স 90। জেড মানে কি, এই যে পারমাণবিক সংখ্যা কতটুকু। এখন এখান থেকে এটা মনে রাখবা, আর এন আমরা চাইলে ইজিলি শর্টকাটে বের করতে পারি। ফর্মুলা কি, এন স্কয়ার ইনটু হচ্ছে কত, আর1। আর1 এর মান যদি দেওয়া থাকে এন স্কয়ার দিয়ে গুণ করলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ তুমি বের হয়ে যাবে। তো মনে রাখবো ভাই, হাইড্রোজেনের জন্য আর1 এর মান হয় 5.292 ইনটু 10 ইনভার্স 11। সো এটা বসায় গুণ করলে কিন্তু তোমার আর এন হয়ে যাবে, এটা হাইড্রোজেনের জন্য, ঠিক আছে। সেম ভাবে এই জিনিসটাও কিন্তু কাজের, এটা মুখস্থ করে ফেলবা। সবগুলো জিনিস তো আমরা জানি, এম ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, এপসিলন নট এর মান দেওয়া আছে, এইচ এর মানও তোমার দেওয়া আছে। ইএন এর মান বের করার জন্য কি হয়, যে 1/n স্কয়ার ইনটু E1 মনে থাকবে। আচ্ছা, E1 এর মান আমরা যদি জানি, যেমন হাইড্রোজেনের জন্য এটার মান হচ্ছে 13.6 ইলেকট্রিক ভোল্ট মাইনাস, ওকে। সো এটা যদি তুমি বসায় দাও, দেখো 1/n স্কয়ার, ধরো E3 বের করবা, তার মানে 1/3 স্কয়ার ইনটু হচ্ছে কত, মাইনাস 13.6 ইলেকট্রিক ভোল্ট। সো এটার রেজাল্টটা তুমি ইলেকট্রিক ভোল্টে পেয়ে যাবা, বুঝা গেছে, ঠিক আছে। সো এই শর্টকাটগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে, এই দুটো মনে রাখলে আমাদের মোটামুটি ফার্দার কভার হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না। এইবার এদিকে আসো, ভিএন এর এনতম কক্ষপথের বেগটা আমরা এখান থেকে চাইলে বের করতে পারি, কোনো সমস্যা নাই। এটা আরেকটা শর্টকাট হয়ে আছে। শর্টকাটটা কি ভাই, এই ফর্মুলা তোমার দরকার হবে না, তুমি এটা জানো না, mvr = nh/2π, এটা তো জানো, তাহলে কিছু লাগবে না। ধরো তোমাকে 3 নম্বর কক্ষপথে বেগ বের করতে বলবে, তার মানে ফর্মুলা কি হবে, mvr, ঠিক আছে। 3 নম্বর কক্ষপথের বেগ মানে 3h/2π, আর এখানে r3 বের করতে হবে। r3 কোন জায়গা থেকে বের করব, r3 ফর্মুলা পড়ে ফেলছো না একটু আগে, ঠিক আছে। এই যে r3 ফর্মুলা পড়ে ফেলছো, এখানে এটা থেকে করবা, অথবা এই যে এই শর্টকাটটা ইউজ করতে পারো, শর্টকাটটা ইউজ করে ফেলবা, বুঝা গেছে। বিপদে বললে আর তো কিছু করার নেই, অথবা এই ফর্মুলা জানলে তো আর প্রবলেমই নাই, ঠিক আছে। সো সবগুলো কিন্তু মুখস্থ করতে হবে না তোমার, এটা মেমোরাইজ না করলেও কিন্তু চলবে, ওকে। আর তরঙ্গ সংখ্যা বা 1/λ = কত, rh * 1/nl স্কয়ার, তারপর আছে মাইনাস 1/nh স্কয়ার ইনটু z স্কয়ার। z মানে কি, পারমাণবিক সংখ্যা। rh রিডবার্গ ধ্রুবকের মান তো আমরা জানি, এই জিনিসটা আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি। এটা বসায় দিলে আমরা এখান থেকে দেখো তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, ঠিক আছে। ওকে, nl হচ্ছে কি তোমার নিম্ন শক্তি স্তর, আর nh হচ্ছে আমার কি, উচ্চ শক্তি স্তরের নাম্বার, বোঝা গেছে, ক্লিয়ার। সো আমরা এখানে এই চ্যাপ্টারে যা কিছু ছিল ভাই তোমার ইয়ার জন্য দরকার সবগুলো কভার করছি। সো এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, তোমাদের যদি এই চ্যাপ্টারে স্পেশাল ক্লাস দরকার হয় আমি সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা নিব, এরকম ধরো এই চ্যাপ্টারের সকল সিকিউ গুলোকে কভার করার জন্য অবভিয়াসলি জানাবা।
সো আমরা এইভাবে বাকি চ্যাপ্টারগুলো শেষ করব। যদি তোমাদের আরো কিছু দরকার হয় অবশ্যই আমাকে জানাবে।